नमस्कार श्रोता बंधुरा आपनारा शुनছেন বৃষ্টি ও গল্প। आशा करी सबाई खूब भालो आছেন এবং অনেক অনেক বই পড়ছেন। আমার নিবেদন হুমায়ুন আহমেদের রচনা বৃষ্টি বিলাস। आशा करी सबाई प्रथम पर्वटी शुने निয়েছেন। आज रयेছে আপনাদের জন্য দ্বিতীয় পর্ব। শুরু হচ্ছে বৃষ্টি বিলাস দ্বিতীয় পর্ব। শ্যামা এক প্যাকেট বাবলগাম একটা ইরেজার কিনলো। পছন্দের ইরেজার বেছে বের করতে তার সময় লাগলো। বাজারে নানান ধরনের ইরেজার এসেছে। পেন্সিলের দাগ মুছতে পারুক আর না পারুক দেখতে সুন্দর। শ্যামার বুক সামান্য ধকধক করছে। দোকানিকে দাম দেওয়ার পর তাকে অভিনয় করতে হবে। অভিনয়টা ভালো হতে হবে। আতাউরকে দোকানের এক মাথায় দেখা যাচ্ছে। আতাউরকে দেখে চমকে ওঠার ভান করতে হবে। চমকে উঠে বলতে হবে, আপনি এখানে কি করছেন? কথা বলাও বিপদ আছে। গলার স্বর চিনে ফেলবে না তো? ভুরু কুঁচকে ভাববে না তো টেলিফোনে যে কথা বলছিল তার সঙ্গে এই মেয়েটার গলার স্বর এত মিল কেন? না, তা ভাববে না। টেলিফোনে মানুষের গলার স্বর অন্যরকম শোনায়। তাছাড়া দু বোনের গলার স্বরে মিল থাকতেই পারে। শ্যামার বান্ধবী তৃণা এবং তার মার গলার স্বর অবিকল একরকম। এই নিয়ে কত ঝামেলা হয়েছে। সাগর ভাই তৃণাদের বাসায় টেলিফোন করেছেন। টেলিফোন ধরেছেন তৃণার মা। তিনি হ্যালো বলতেই সাগর ভাই বললেন, জান গো, তুমি কেমন আছো? তোমার রাগ কি কমেছে? তৃণার মা শান্ত গলায় বললেন, তুমি কাকে চাচ্ছ? তৃণাকে? ও টয়লেটে আছে। আমি তৃণার মা। বাবলগাম এবং ইরেজারের দাম দেওয়া হয়েছে। এখন শ্যামা চলে যেতে পারে। একটা ব্যাপারে সে মন ঠিক করতে পারছে না। আতাউরকে দেখতে পায়নি এমন ভান করে সে কি বের হয়ে যাবে, নাকি হঠাৎ দেখতে পেয়ে অবাক হবে? দেখতে না পাওয়ার অভিনয়টাই সহজ হবে। মাথা নিচু করে দোকান থেকে বের হয়ে যাওয়া। এর একটা সমস্যা আছে। আতাউর যেমন লাজুক, সে হয়তো চোখই তুলবে না। নিজে থেকে এগিয়ে এসে কিছু বলবে না। চিন্তা করার জন্য আর একটু সময় দরকার। আরও কিছু কিনলে হয়। দাম 20 টাকার মধ্যে হতে হবে। তার সঙ্গে 30 টাকা আছে। এই 30 টাকা থেকে রিক্সা ভাড়াও দিতে হবে। শ্যামা একটা নেল পলিশ রিমুভার কিনল। বোতলের মুখ খুলে নিজের নখে খানিকটা লাগালো। এই কাজগুলি করতে গিয়ে সময় পাওয়া যাচ্ছে। মিস্টার খাতাউরকে লক্ষ্য করতে পারছে। খুবই বিপজ্জনক পরিস্থিতি। দুজন দুজনকে আর চোখে লক্ষ্য করতে করতে এক সময় চোখাচোখি হয়ে যাবে। তখন শ্যামাকে কিছু বলতেই হবে। শ্যামার প্রথম কথাটি হবে, আরে আপনি? নাকি সে বিনীত ভঙ্গিতে সালাম দেবে। সালামটা তো মনে হয় দেওয়া উচিত। শ্যামা, তুমি এখানে? শ্যামা এতই চমকে গেল যে তার হাত লেগে নেল পলিশ রিমুভারের বোতল টেবিলে কাত হয়ে পড়ে গেল। শ্যামা বোতল তুলতে তুলতে বলল, সালাম আলাইকুম। তুমি কি আমাকে চিনতে পারছো? জি। এক প্যাকেট সিগারেট কিনতে ঢুকেছিলাম, হঠাৎ দেখি তুমি। শ্যামা মনে মনে বলল, খাতাউর সাহেব, আপনি তো মিথ্যা খুবই ভালো বলছেন। বেছে বেছে শার্টটাও সুন্দর পরেছেন। কেউ নিশ্চয়ই বলেছে এই শার্টে আপনাকে ভালো মানায়। ওই দিন আপনার চেহারা ভালো মতো দেখতে পাই নাই, আজ দেখতে পাচ্ছি। চেহারা খারাপ না, থুতনিতে কাটা দাগ কেন? ছোটবেলায় পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলেন? কিভাবে ব্যথা পেলেন সেই গল্পটা এক সময় শুনব। কি জন্য শুনবো জানতে চান? শুনবো কারণ আপনি গল্প কেমন বলতে পারেন সেটা দেখার জন্য। বেশিরভাগ মানুষই গল্প বলতে পারে না, যেমন আমার বাবা। বাবা যেহেতু আপনাকে পছন্দ করেন, কাজেই ধরে নিতে পারি আপনিও বাবার মতো গল্প বলতে পারেন না।
শ্যামা দোকান থেকে বের হলো, তার পেছনে পেছনে বের হলো আতাউর। শ্যামা বলল, আজ আপনার অফিস নেই? আতাউর বলল, অফিস আছে, আমি ছুটি নিয়েছি। ছুটি নিয়েছেন কেন? শরীরটা ভালো না, ভাবলাম ঘরে শুয়ে শুয়ে বিশ্রাম করব। কই, আপনি তো ঘরে শুয়ে নেই, দোকানে দোকানে ঘুরছেন। আতাউর বিব্রত ভঙ্গিতে কাশল। শ্যামা বলল, আপনি সিগারেট ধরাচ্ছেন না তো, সিগারেট ধরান। আতাউর বলল, আমি সিগারেট খাই না। একটু আগে যে বললেন সিগারেট কেনার জন্য দোকানে ঢুকেছেন। আমার জন্য না, আমার বোনের হাজবেন্ডের জন্য। দুলাভাই খুব সিগারেট খান, কেউ তাকে সিগারেট উপহার দিলে তিনি খুব খুশি হন। আমি মাঝে মাঝে তাকে সিগারেট দিই। ও আচ্ছা। শ্যামা এখন কি করবে বুঝতে পারছে না। রিক্সা ঠিক করে বাসার দিকে রওনা হবে, নাকি ফুটপাতে দাঁড়িয়ে আরও কিছুক্ষণ গল্প করবে। এক জায়গায় দাঁড়িয়ে গল্প করা যায় না, গল্প করতে হয় হাঁটতে হাঁটতে, কিংবা কোথাও বসতে হয়। নওয়ানির জমিদার মিস্টার আতাউর কি এই সহজ সত্যিটা জানে? মনে হয় জানে না। আতাউর বলল, এশা কেমন আছে? শ্যামা বলল, ভালো আছে। হঠাৎ এশার কথা জানতে চাইছেন কেন? এমনি, কোনো কারণ নেই। ওকে তো আপনি দেখেনও নি। দেখেছি, একবার জানলা দিয়ে তাকিয়েছিলাম। তুমি কি এখন বাসায় চলে যাবে? জি। দাঁড়াও, রিক্সা ঠিক করে দিই। রিক্সা ঠিক করতে হবে না, আমি রিক্সা ঠিক করতে পারবো। আতাউর খুবই অস্বস্তির সঙ্গে বলল, শ্যামা, তুমি কি আমার সঙ্গে এক কাপ চা খাবে? কোথায় চা খাবেন? কোনো রেস্টুরেন্টে বসে, বা ধরো। শ্যামা তাকিয়ে আছে। আতাউর তার কথা শেষ করতে পারল না, অসহায় ভঙ্গিতে তাকালো। শ্যামা বলল, দুপুরবেলা কি চা খাবার সময়? না, তা না, মানে। আচ্ছা ঠিক আছে, রিক্সা করে দিই। শ্যামা বলল, আপনার যদি খুব চা খেতে ইচ্ছা করে তাহলে আমার সঙ্গে বাসায় চলুন, আপনাকে চা বানিয়ে খাওয়াবো। আতাউর এমনভাবে তাকাচ্ছে যেন প্রস্তাবটা তার মনে ধরেছে। শ্যামা ভেবেই পাচ্ছে না জমিদার খাতাউর সাহেব বোকা নাকি। যদি সত্যি সত্যিই মানুষটা বলে চলো যাই, তাহলে বুঝতে হবে মানুষটা বোকা। মেয়েদের সবচেয়ে বড় অভিশাপ হলো বোকা স্বামীর সঙ্গে সংসার যাপন। বোকা স্বামীরা স্ত্রীকে টেবিল ভাবে, ঘরের এক কোনায় টেবিলটা পড়ে থাকবে। চেয়ারের তাও নড়াচড়ার সুযোগ আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়, টেবিলের সেই সুযোগও নেই। শ্যামা বলল, আপনার চিন্তা শেষ হয়েছে? কি ঠিক করলেন? তোমাদের বাসায় কেউ কিছু মনে করবে না তো? মনে তো করবেই, কি মনে করে সেটা হলো কথা। এশা কি বাসায় আছে? জানি না। আতাউর অস্বস্তির সঙ্গে এদিক ওদিক তাকাচ্ছে। শ্যামা বলল, আপনি দ্রুত মন ঠিক করুন, এতক্ষণ রাস্তার ওপর দাঁড়িয়ে কথা বলা যায় না। দেখুন না, সবাই তাকাচ্ছে আমাদের দিকে। তুমি কি যেতে বলছো? আমি কিছুই বলছি না, যা বলার আপনিই বলছেন। চলো যাই। দুটো রিক্সা ঠিক করুন, একটায় আমি যাব, পেছনে পেছনে আপনি যাবেন। তোমার মা কিছু মনে করবে না তো? শ্যামা জবাব দিল না, তার খুবই বিরক্তি লাগছে। বাইরের বারান্দার কাঠের চেয়ারে আতাউরকে বসিয়ে শ্যামা ঘরে ঢুকল। আশ্চর্য ব্যাপার, বাসা খালি। সুলতানা তার ঘরে দরজা ভেজিয়ে শুয়ে আছেন। এশা নেই, মন্টু নেই, কাজের মেয়েটা বাথরুমে কাপড় ধুচ্ছে। সদর দরজাটাও খোলা, যে কেউ দরজা খুলে টিভি ভিসিআর নিয়ে চলে যেতে পারে।
সুলতানা মেয়েকে দেখে উঠে বসলেন। শ্যামা বলল, মা, শরীর খারাপ? সুলতানা বললেন, সামান্য গা গরম। তোমাকে বিছানা থেকে নামতে হবে না, শুয়ে থাকো। এশা কোথায়? মন্টু কোথায়? মন্টু কোচিং সেন্টারে, সন্ধ্যাবেলায় আসবে। এশা কখন আসবে কিছু বলে যায়নি। দুপুরের খাবার কি? ডাঁটা দিয়ে চিংড়ি মাছ। আর কিছু নেই? না, ডাঁটা দিয়ে চিংড়ি মাছ তো তোর পছন্দ। ভাজাভুজি কিছু করনি? না, ডাল আছে। ঘরে কি বেগুন আছে মা? বেগুন আছে। বেগুন ভাজি খাবি? তোমাকে বেগুন ভাজতে হবে না, কাজের মেয়েটাকে বলে দাও আর একটু আলু ভাজিও করতে বলো। দুপুরে একজন গেস্ট খাবে। কে? শ্যামা জবাব না দিয়ে হাসল। সুলতানা গেস্টের ব্যাপারটায় গুরুত্ব দিলেন না। শ্যামার বান্ধবীদের কেউ কেউ হঠাৎ এসে পড়ে বলে, ভাত খাবো। তেমনই কেউ হবে। সুলতানা বললেন, আগে খবর দিয়ে রাখলে তো গোস্ত রান্না করতাম। শ্যামা বলল, আমার 1000 টাকা তুমি আজ আমাকে দেবে। দুপুরে খাওয়ার পর আমি উপহার কিনতে যাব। ভয় নেই, একা যাব না। দুপুরে যে গেস্ট আমার সঙ্গে খাচ্ছে তাকে সঙ্গে নিয়ে যাব। আর বাসায় ফিরব না, বিয়ে বাড়িতে চলে যাব। সারা রাত থেকে পরদিন ফিরব। আজ রাতেই বিয়ে? হ্যাঁ, আজ 17 তারিখ না? কোনো সমস্যা নেই মা, বাবার কাছ থেকে পারমিশন নেওয়া আছে। উপহার কিনেই বিয়ে বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই। বাসায় ফিরবি, তোর বাবাকে বলে তারপর যাবি। তোর বাবা তোকে পৌঁছে দিয়ে আসবে। আমাকে বাসায় ফিরতেই হবে? অবশ্যই। তোর বাবার সঙ্গে দেখা না করে গেলে সে কি হইচই করবে বুঝতে পারছিস না? বিয়ে বাড়িতে উপস্থিত হবে। তুই তোর বাবাকে চিনিস না? আমার ধারণা বিকেলে না ফিরলে বাবা খুশিই হবেন। যাই হোক মা, তুমি কাজের মেয়েকে ইনস্ট্রাকশন দিয়ে দাও। দেখি তোমার জ্বরের অবস্থা। জ্বর আছে? তুমি শুয়ে থাকো, বিছানা থেকে নামবে না। আতাউর চুপচাপ বারান্দায় বসে আছে। এ বাড়িতে হঠাৎ এসে সে যতটা অস্বস্তি বোধ করবে ভেবেছিল ততটা অস্বস্তি বোধ করছে না, বরং ভালো লাগছে। এ বাড়ির বারান্দাটা সুন্দর। বাড়ির সামনে অনেক গাছপালা থাকায় রাস্তা থেকে কিছু দেখা যায় না। সে বসে আছে বাইরের বারান্দায়, অথচ তার কাছে মনে হচ্ছে সে বাড়ির ভেতরেই বসে আছে। তাকে কেউ দেখতে পাচ্ছে না, সে সবাইকে দেখছে। শ্যামা বারান্দায় এসে দাঁড়ালো। আতাউর সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। শ্যামা বলল, আমাকে দেখে উঠে দাঁড়ালেন কেন? আতাউর বলল, বুঝতে পারছি না কেন, মনে হয় অভ্যাস বলে। শ্যামা বলল, এখন বাজে প্রায় 2টো। চা না খেলে হয় না? হয়, আমার চায়ের তেমন অভ্যাসও নেই। 1 গ্লাস ঠান্ডা পানি দাও। আমাদের বাসায় ফ্রিজ নেই, বাড়িওয়ালা চাচার বাসায় আছে। আমি ঠান্ডা পানি এনে দিচ্ছি। আপনি খেয়ে চুপচাপ আধা ঘন্টার মতো বসে থাকতে পারবেন? হ্যাঁ, পারবো। শোনো, ঠান্ডা পানি লাগবে না, নর্মাল পানি দিলেই হবে। আপনি আধা ঘন্টা বসে থাকবেন। আধা ঘন্টার মধ্যে আমি গোসল সারব, তারপর আপনি আমার সঙ্গে ভাত খাবেন। না না, ভাত খাবার দরকার নেই। দুপুরবেলা আপনি এসেছেন আর আমি আপনাকে ভাত না খাইয়ে ছেড়ে দেব? অসম্ভব। আপনি আমার সঙ্গে ভাত খাবেন, তারপর আমি আপনাকে নিয়ে বের হব। কোথায় যাব? আমার এক বান্ধবীর আজ বিয়ে, তার জন্য গিফট কিনব। আপনি সঙ্গে থাকবেন, তারপর আপনি আমাকে ওই বান্ধবীর বাসায় পৌঁছে দেবেন। বান্ধবীর বাড়ি উত্তরায়। পারবেন না? পারবো। আমার কাণ্ড কারখানা কি আপনার কাছে খুব অস্বাভাবিক লাগছে? না,
মা এখনো জানে না যে আপনি এসেছেন। মাকে আমি এখনো কিছু জানাইনি। আপনাকে যখন খাবার জন্য ভেতরে ডাকবো তখনই মা প্রথম দেখবে এবং বিরাট একটা ধাক্কার মতো খাবে। তার মনও খুব খারাপ হবে। মন খারাপ হবে কেন? মন খারাপ হবে কারণ আজ দুপুরে খাবার আয়োজন খুব কম। মা আপনাকে দেখে কি চমকানোটাই না চমকাবে, এটা ভেবেই আমার ভালো লাগছে। তুমি মানুষকে চমকে দিয়ে মজা পাও? হ্যাঁ, খুব মজা পাই। পত্রিকা দেব? বসে বসে পত্রিকা পড়বেন? কিচ্ছু দিতে হবে না, তুমি গোসল করে আসো। এর মধ্যে যদি এশা চলে আসে তাহলে এশাকে অবশ্যই বলবেন আপনার কথা যেন মাকে কিছু না বলে। বলতে পারবেন না? পারবো। বাথরুমে ঢোকার আগে সুলতানা মেয়েকে ধরলেন। বিস্মিত গলায় বললেন, তুই কার সঙ্গে কথা বলছিলি? শামা সহজ গলায় বলল, আমি তো আগেই বলেছি আমার গেস্ট, দুপুরে খাবে। পুরুষ মানুষ তোর গেস্ট মানে? পুরুষ মানুষ আমার গেস্ট হতে পারে না। সুলতানা চাপা গলায় বললেন, হাসবি না শামা, রঙ্গরসিকতাও করবি না। ওই ছেলে কে? আমার পরিচিত। কোন সাহসে তুই তাকে নিয়ে বাসায় উপস্থিত হলি? তোর মাথায় বুদ্ধিশুদ্ধি নেই? এক্ষুনি চলে যেতে বল। ভদ্রলোক দুপুরে খাবেন বলে বসে আছেন, এখন কি করে তাকে চলে যেতে বলি? তোমার যদি এতই অসহ্য লাগে তুমি চলে যেতে বলো। আমি বলবো কেন? তুই দাওয়াত করে এনেছিস, তুই বলবি। আচ্ছা যাও, আমি বলবো। গোসল সেরে নি, তারপর বলি। বলে এসে তারপর বাথরুমে ঢুকবি। তোর সাহস দেখে আমি হতভম্ব। তুই একে নিয়ে বিয়ে বাড়িতে যাওয়ার ফন্দি করেছিস? এত ফন্দি ফিকির কার কাছ থেকে শিখেছিস? শামা মাকে সরিয়ে বাথরুমে ঢুকে গেল। সুলতানা বাথরুমের দরজার সামনে থেকে নড়লেন না, ক্রমাগত গজরাতে লাগলেন। শামার খুব মজা লাগছে। হঠাৎ তার মনে হলো সে তার দীর্ঘ জীবনে এত আনন্দ পায়নি। এরকম মনে হওয়ার কারণ কি? এই ছেলের সঙ্গে তার পরিচয় নেই, প্রেম নেই। ঘন্টার পর ঘন্টা তারা গুজগুজ করে গল্প করেনি, লম্বা লম্বা চিঠি চালাচালি করেনি। অথচ এখন এই মুহূর্তে তার কথা ভাবতে ভালো লাগছে। শুধু যে ভালো লাগছে তা না, বুকের মধ্যে ব্যথা ব্যথা লাগছে। এটাই কি প্রেম? হঠাৎ শামার চোখে পানি এসে গেল। চোখে পানি আসার অর্থই বা কি? বাথরুমের দরজায় ধাক্কা পড়ছে। সুলতানা দরজা ধাক্কাচ্ছেন। শামা বলল, কি হলো মা? তুমি দেখি দরজা ভেঙে ফেলার জোগাড় করছো। সুলতানা ফিসফিস করে বললেন, বারান্দায় আতাউর বসে আছে না? হ্যাঁ, ফিসফিস করছো কেন? ফিসফিসানির কোনো কারণ ঘটেনি। তুই এই নাটকটা কেন করলি? কেন আমাকে বললি না আতাউর এসেছে? মা প্লিজ, ফিসফিস করবে না তো। মনে হচ্ছে তুমি কথা বলছো না, হাঁস কথা বলছে। ঘরে খাবারের আয়োজন এত খারাপ, তুই এটা কি করলি বলতো মা? আমি কিছুই করিনি। তোমার কি ধারণা আমি দাওয়াত করে নিয়ে এসেছি? ভদ্রলোক নিজেই এসেছেন। মা শোনো, তুমি কি দয়া করে জমিদার সাহেবকে এক গ্লাস পানি খাওয়ানোর ব্যবস্থা করবে? আমার কাছে ঠান্ডা পানি চেয়েছেন, আমি ভুলে গেছি। কি সর্বনাশের কথা! তুই ভুললি কি করে? না জানি কি মনে করছে। কিছুই মনে করছে না মা। তুমি মুত্তালিব চাচার ফ্রিজ থেকে এক বোতল পানি আনাও, তারপর নওয়ানি জমিদারকে এক গ্লাস পানি পাঠাও। আর শোনো মা, বাথরুমের সামনে থেকে সরো। আমি লক্ষ্য করেছি আমি বাথরুমে ঢুকলেই তোমার 100টা গল্প করা নেশা চাপে। চট করে একটু পোলাও করে ফেলবো। পোলাও কি দিয়ে খাবে? বেগুন ভাজা দিয়ে? ঘরে ডিম আছে, ডিমের কোরমা করি। তোমার যা ইচ্ছা করো, এখন দয়া করে বাথরুমের সামনে থেকে সরো, আমার খুবই বিরক্ত লাগছে। শামা গায়ে পানি ঢালছে। গরমের সময় শরীরে পানি ঢাললেই ভালো লাগে।
আজ অন্য দিনের চেয়েও অনেক বেশি ভালো লাগছে কেন? শ্যামার হঠাৎ মনে হলো বাথরুমের বন্ধ দরজার ওপাশে যদি মা দাঁড়িয়ে না থেকে খাতাউর সাহেব দাঁড়িয়ে থাকতো তাহলে চমৎকার হতো। গায়ে পানি ঢালতে ঢালতে খাতাউর সাহেবের সঙ্গে গল্প করা যেত। কি গল্প করা যায়? কোনো মানে হয় না এমন সব গল্প। ধাঁধা জিজ্ঞেস করলে কেমন হয়? মাকড়সার একটা ধাঁধা আছে, কেউ এই ধাঁধার উত্তর পারে না, এটা জিজ্ঞেস করা যেতে পারে। শ্যামা মাথায় পানি ঢালতে ঢালতে বলবে, আচ্ছা আপনি নিশ্চয়ই জানেন মাকড়সা জাল বানায়, বানায় না? আতাউর বলবে, হ্যাঁ জানি। সেই জালে অন্যান্য পোকা আটকায়, মাকড়সা সেগুলো খায়, এটা জানেন তো? হ্যাঁ জানি। আচ্ছা তাহলে বলুন, মাকড়সা তো পোকাই, সে কেন নিজের জালে আটকায় না? বাড়ি দেখে শ্যামা হকচকিয়ে গেল। সে অনেকবার শুনেছে মীরাদের বিরাট বাড়ি, সেই বিরাট বাড়ি যে এই হুলস্থুল তা বুঝতে পারেনি। এমন বাড়ির একটা মেয়ে ইডেন কলেজে পড়বে কেন? সে পড়বে দেশের বাইরে, ইংল্যান্ড আমেরিকায়, তা না হলে দার্জিলিং। এমন বাড়ির মেয়ে ফুটপাতে দাঁড়িয়ে ফুচকা খায়, ভাবাই যায় না। শ্যামা গেটের বাইরে দাঁড়িয়ে আছে। বাড়ির নাম্বার ঠিক আছে, নামও ঠিক আছে, হ্যাপি কটেজ। সব ঠিক থাকার পরও তো ভুল হতে পারে, হয়তো এটা মীরাদের বাড়ি না, অন্য কারোর বাড়ি। একই নামের দুটো বাড়ি থাকতেই পারে। আতাউর বলল, এই বাড়ি? শ্যামা বলল, তাই তো মনে হয়। তুমি আগে আসোনি? না। কি বিশাল ব্যাপার। শ্যামা বলল, আপনি চলে যান। আতাউর দাঁড়িয়ে রইল, নড়ল না। শ্যামা বলল, দাঁড়িয়ে আছেন কেন, চলে যান। আতাউর বলল, যেতে ইচ্ছা করছে না, তোমার সঙ্গে অনেকক্ষণ থাকলাম তো, অভ্যাস হয়ে গেছে। মানুষটা চলে যাচ্ছে। হঠাৎ করে শ্যামার তীব্র ইচ্ছা হলো মানুষটাকে একটু ছুঁয়ে দেয়। তার শরীর ঝিমঝিম করছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে মানুষটাকে ছুঁয়ে না দিলে সে আর নিঃশ্বাস নিতে পারবে না। একটা অজুহাত তৈরি করে কি মানুষটাকে ছুঁয়ে দেওয়া যায় না? সে কি বলতে পারে না, এই যে শুনুন, আপনার কপালে এটা কি লেগে আছে? খুব অস্বাভাবিকভাবে কি এই কথাটা বলে সে কপালে হাত দিতে পারে? কপালে হাত দিয়ে অদৃশ্য ময়লা সরিয়ে ফেলা। মানুষটা নিশ্চয়ই এত বুদ্ধি নেই যে কপালে ময়লার আসল রহস্য ধরে ফেলবে। এই জাতীয় ব্যাপারগুলিতে পুরুষদের বুদ্ধি থাকে কম। হ্যাপি কটেজের বারান্দায় তৃণা দাঁড়িয়ে আছে। সে শ্যামাকে দেখে হাত নাড়ালো। শ্যামা বাড়ির ভেতর ঢুকল। তৃণা অতি ব্যস্ত ভঙ্গিতে শ্যামার কাছে এসে বলল, মারাত্মক একটা ব্যাপার হয়েছে। বিয়ের পর মেয়েকে উঠিয়ে নিয়ে যায় না, মীরাকে আজ নিচ্ছে না, এই বাড়িতেই বাসর হবে। মারাত্মক না? শ্যামা বলল, মারাত্মক কেন? বুঝতে পারছিস না কেন মারাত্মক? না। তৃণা বিরক্ত গলায় বলল, তোর কি মাথায় বুদ্ধি বলে কিছুই নেই নাকি? এই বাড়িতে বাসর হচ্ছে তার মানে কি? আমরা বাসর ঘর সাজানোর সুযোগ পাচ্ছি, অলরেডি সাজানো শুরু হয়েছে। আমার দূর সম্পর্কের একটা ভাই আছে, তার কলা বাগানে ভিডিওর দোকান, তাকে খবর দেওয়া হয়েছে সে বাসর ঘরে গোপন ভিডিও ক্যামেরা সেট করে রাখবে। একটা সাউন্ড রেকর্ডারও থাকবে। মীরার যাবতীয় অডিও ভিজুয়াল কর্মকাণ্ড রেকর্ডের অবস্থায় থাকবে। এখন বুঝতে পারছিস কেন মারাত্মক? পারছি। মীরা কিন্তু কিছুই বুঝল না। সে তার বিয়ের টেনশনে বাঁচে না, সে কি বুঝবে? তার হচ্ছে মাথার ঘায়ে কুত্তা পাগল অবস্থা। বাসর হচ্ছে কোথায়? মীরার ঘরে হচ্ছে না, ছাদে এদের প্রকাণ্ড একটা কামরা আছে, সেখানে হচ্ছে। তুই কি এই বাড়িতে আগে এসেছিস?
হ্যাঁ এসেছি, মাত্র একবার এসেছি। এত প্রকাণ্ড বড়লোকের বাড়িতে বারবার আসা যায় না। এত বড় বাড়িতে নিজেকে সবসময় পরপর লাগে। তবে আমরা সবাই একসঙ্গে আছি তো আমাদের লাগছে না। সবাই এসে গেছে? তুই আর টুনি, তোরা দুজন বাদ ছিলি। এখন বাকি শুধু টুনি। মনে হয় সে আসবে না, বাসা থেকে ওকে ছাড়বে না। টুনি খুবই ভুল করলো। বাসর ঘরে ভিডিও ক্যামেরা করাতেই আমাদের শেষ না, আরও অনেক ফান হবে। আমাদের সোশিওলজির শাহানা ম্যাডামও এসেছেন। উনি প্রথম আলগা আলগা ঘুরে বেড়াচ্ছিলেন, এখন আমাদের দলে ভিড়ে গেছেন। ভিডিও ক্যামেরা ফিট করার তদারকি তিনিই করছেন। সে কি? বিয়েবাড়িতে গেলে সব মেয়ের মাথায় খানিকটা হলেও আওলা হয়, ওনার সবচেয়ে বেশি আওলা হয়েছে। ভিডিও ক্যামেরা বসানোর লোক চলে এসেছে। তার নাম তাহির। তাকে দেখে মনে হচ্ছে সে লজ্জায় মুখ তুলতে পারছে না। এতগুলো মেয়ের পাশে সে খুবই অস্বস্তি বোধ করছে। কেউ কিছু বললেই চমকে উঠছে। একবার তো হাত থেকে ক্যামেরাও ফেলে দিল। শাহানা ম্যাডাম বললেন, তাহের, ক্যামেরাটা ফিট করছো কোথায়? খাটের মাথায়? তাহের হ্যাঁ সূচক মাথা নাড়ল। ম্যাডাম বললেন, ফিল্ড অফ ভিশন কি রেখেছ? শুধু খাটটা কভার করলেই হবে, যা ঘটনা সব খাটেই ঘটবে। অডিও রেকর্ডারের কি করেছ? ভিডিওর সঙ্গেই অডিও আছে। ক্যামেরাটা গাঁদা ফুল দিয়ে খুব ভালো মতো করে ঢেকে দাও, যেন বোঝা না যায় ক্যামেরা। সব ঠিকঠাক হলে একটা টেস্ট রান করবে। তাহের আবারও হ্যাঁ সূচক মাথা নাড়ল। ত্রিনা বলল, এখন আমাদের দরকার নকল দাড়ি গোফ, ফর এভরিবডিজ ইনফরমেশন। মীরাকে অনেক কষ্টে রাজি করিয়েছি। সে বাসর ঘরে ঢোকার আগে নকল দাড়ি গোফ পরে ঘোমটা দিয়ে থাকবে। তার স্বামী ঘোমটা খুলে দাড়ি গোফওয়ালা স্ত্রী দেখে যে কাণ্ডটা করবে, আমাদের ভিডিওতে তা ধরা থাকবে। যুথি বলল, মীরা কি জানে তার বাসর ঘরে ভিডিও ক্যামেরা বসানো হচ্ছে? ত্রিনা বলল, আমরা এই কজন ছাড়া কেউ জানে না। বাইরের মানুষদের মধ্যে শুধু মীরার মা জানেন। শ্যামা বিস্মিত হয়ে বলল, উনি কিছু বলেননি? খালা কিছুই বলেননি। উনি বরং সবচেয়ে বেশি মজা পাচ্ছেন। প্রথম মেয়ের বিয়েতে সবচেয়ে বেশি ফান পায় মেয়ের মা। 1 লাখ টাকা বাজি, উনি মেয়ের বাসর ঘরের ভিডিও দেখতে চাইবেন। শাহানা ম্যাডাম বললেন, মেয়েরা তোমরা খেয়াল রেখো কোনো ছেলে যেন এদিকে না আসে। 3 তলার ছাদ আউট অফ বাউন্ড ফর এভরিবডি। ত্রিনা বলল, মিস্টার হাক্কা কি আসতে পারবেন? না, হাক্কাও আসতে পারবেন না। শ্যামা বলল, হাক্কা কে? ত্রিনা বলল, মীরার দূর সম্পর্কের ভাই, আমরা নাম দিয়েছি হাক্কা। সে তার চশমা খুঁজে পাচ্ছে না। তার ধারণা আমরা চশমা লুকিয়ে রেখেছি, বারবার আসছে আমাদের কাছে। হাক্কা নাম কেন? ফানি টাইপ ক্যারেক্টার, এই জন্য হাক্কা নাম দেওয়া হয়েছে। একসময় মীরা হাক্কার প্রেমে হাবুডুবু খাচ্ছিল, কিন্তু হাক্কা সাহেব পাত্তাই দেয়নি। আমরা ঠিক করেছি হাক্কা সাহেবকেও একটু টাইট দেব। শ্যামা এক কোনায় বসে বাসর ঘরের ফুল সাজানো দেখছে। গাঁদা ফুল আর বেলি ফুল, এই 2 রকমের ফুল মশারি স্ট্যান্ড থেকে ঝুলছে। বিছানায় থাকছে শুধু গোলাপ। শাহানা ম্যাডাম এখন গোলাপের কাঁটা বাঁধছেন। টুনিও চলে এসেছে, জবরজং সাজে সেজেছে। টুনিকে দেখে সবাই হৈ হৈ করে উঠল। যুথি বলল, এই তোকে তো একেবারে বিহারিদের মতো লাগছে। মনে হচ্ছে তুই মোহাম্মদপুরের পাকিস্তান কলোনিতে থাকিস। হাওয়াই মিঠাইওয়ালা শাড়ি তুই পরলি কি মনে করে? সবাই হো হো করে হেসে উঠল। শ্যামা লক্ষ্য করল তার কিছুই ভালো লাগছে না, নিজেকে আলাদা এবং একা লাগছে।
মনে হচ্ছে এদের কারোর সঙ্গেই তার কোনো যোগ নেই, তার যোগ অন্য কোথাও, অন্য কোনোখানে। তার চোখ কেন জানি জ্বালা করছে, মাথাও ভার ভার লাগছে। বাথরুমে ঢুকে চোখে মুখে পানি দিলে হয়তো ভালো লাগবে। 3 তলায় নিশ্চয়ই বাথরুম আছে। কাউকে জিজ্ঞেস করে জানতে হবে বাথরুমটা কোথায়। কাউকে জিজ্ঞেস করতেও ইচ্ছা হচ্ছে না, তার ইচ্ছে করছে বাসায় চলে যেতে। আতাউরকে টেলিফোন করে বললে কেমন হয়? ফিসফিস করে বলা, এই শোনো, আমার শরীরটা ভালো লাগছে না, তুমি একটা বেবি ট্যাক্সি নিয়ে চলে আসো তো, আমাকে বাসায় নিয়ে যাও। মানুষটাকে তুমি করে সে কি কখনো বলতে পারবে? মনে হয় না। বিয়ের পরও হয়তো আপনি আপনি করেই বলবে। তৃণা শ্যামার কাছে এগিয়ে এসে বলল, তোর কি হয়েছে? শ্যামা বলল, কিছু হয়নি। কিছু একটা নিশ্চয়ই হয়েছে। তোকে দেখে মনে হচ্ছে তোর ওপর দিয়ে ঘন্টায় 100 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাচ্ছে। কেমন জুবুথুবু হয়ে বসে আছিস? সমস্যা কি? কোনো সমস্যা নেই। সমস্যা অবশ্যই আছে, বলতে চাইলে বলতে পারিস। উড়া উড়া শুনেছি তোর বিয়ে ঠিক হয়েছে। তুই নিজের মুখে আমাদের বলিস না কেন? কেন আমরা উড়া উড়া শুনব? ছেলে পছন্দ হয়নি তাই তো? বল হ্যাঁ বা না। শ্যামা চুপ করে রইল। তৃণা নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ, অ্যারেঞ্জ ম্যারেজ এরকমই হবে। বাবা মা ধরে বেঁধে এক বাঁদর নিয়ে আসবে, হাসি মুখে সেই বাঁদরকে বিয়ে করতে হবে। বাকি জীবন সেই বাঁদর গলায় ঝুলে থাকবে, তাকে আর গলা থেকে নামানো যাবে না। এখানে শ্যামাকে? শ্যামা চমকে তাকালো। এবাড়ির কোনো বুয়াই হবে, তাকে খুঁজছে। শ্যামাকে? শ্যামা? শ্যামা কাঁপা গলায় বলল, আমি শ্যামা। কি হয়েছে? দোতলায় যান আপা, আপনার টেলিফোন। শ্যামা ভেবেই পেল না কে তাকে এই বাড়িতে টেলিফোন করবে। এই বাড়ির টেলিফোন নাম্বার সে নিজেই জানে না। টেলিফোনে কি কোনো খারাপ সংবাদ অপেক্ষা করছে? আজ কি শনিবার? শনিবারটা শ্যামার জন্য খুব খারাপ। শনিবার মানেই কোনো না কোনো খারাপ সংবাদ আসবেই। শ্যামা বলল, টেলিফোন কোন ঘরে? বুয়া বিরক্ত গলায় বলল, টেলিফোন সব ঘরে আছে, আপনি দোতলায় চলেন। সিঁড়ি দিয়ে নামার সময় শ্যামা দেখল হলুদ ব্লেজার পরা এক ভদ্রলোক সিঁড়ি বেয়ে দোতলায় উঠছে। বেটে খাটো মানুষ, মাথা ভর্তি চুল। বিরক্তিতে তার চোখ কুঁচকে আছে। তবে সিঁড়ি বেয়ে উপরে ওঠার মধ্যে ছেলে মানুষই আছে। লাফিয়ে লাফিয়ে উঠছেন, যেন সিঁড়ি বেয়ে ওঠাও একটা খেলা। ভদ্রলোকের চেহারাতেও ছেলে মানুষই আছে। খুব অল্প সংখ্যক মানুষই পৃথিবীতে জন্মায় যাদের দিকে একবার তাকালে আর চোখ ফিরিয়ে নিতে ইচ্ছা করে না। এই ভদ্রলোক সেরকম। বাসে এই ভদ্রলোকের পাশে বসলে কোনো মেয়েই অস্বস্তি বোধ করবে না। ভদ্রলোক শ্যামাকে দেখে চট করে দাঁড়িয়ে পড়লেন। গম্ভীর গলায় বললেন, এক্সকিউজ মি, আপনি কি মীরার বান্ধবীদের একজন? জি। আমি আমার চশমা 3 তলার খাবার টেবিলে রেখে বাথরুমে হাত মুখ ধুতে গিয়েছিলাম। হাত মুখ ধুয়ে এসে দেখি চশমাটা নেই। আমার মায়োপিয়া আছে, চশমার পাওয়ার 3 ডায়োপ্টার। আমার খুবই অসুবিধা হচ্ছে। এর মধ্যে সিঁড়িতে 2 বার হোঁচট খেয়েছি। আমার ধারণা মীরার বান্ধবীরা মজা করার জন্য চশমা লুকিয়ে ফেলেছে। এটা ঠিক না। আপনি মীরার বান্ধবীদের একজন। আপনি কি চশমাটা খুঁজে পাওয়ার ব্যাপারে আমাকে সাহায্য করবেন? আপনি কি জানেন চশমাটা কার কাছে? জি না। প্রথম ভুলটা আমিই করেছি। চশমা সঙ্গে নিয়ে বেডরুমে ঢোকা উচিত ছিল। এমন তো না যে বাথরুমে চশমা রাখার জায়গা নেই। বেসিনে রাখা যেত। তবে একবার বেসিনে রেখেছিলাম। বেসিন থেকে পড়ে চশমার গ্লাস ফ্রেম থেকে বের হয়ে এসেছিল। সরি, আপনাকে আটকে রেখেছি, কিছু মনে করবেন না।
ভদ্রলোক আগের মতোই লাফিয়ে লাফিয়ে সিঁড়ি ভেঙে দোতলায় উঠতে লাগলেন। শ্যামার খুবই মজা লাগছে। কোনো বয়স্ক মানুষকে এইভাবে সিঁড়ি বেয়ে উঠতে সে আগে কখনো দেখেনি। হড়বড় করে অকারণে এত কথা বলতেও শোনেনি। ভদ্রলোক এমনভাবে কথা বলছিল যেন শ্যামাকে তিনি অনেক দিন থেকে চেনেন। হ্যালো, কে? শ্যামা, গলা চিনতে পারছিস না? আমি মুত্তালিব, তোদের বাড়িওয়ালা চাচা। এই বাড়ির টেলিফোন নাম্বার আপনি কোথায় পেলেন? ইচ্ছা থাকলেই উপায় হয়। ওয়্যার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। তুই কি অবাক হয়েছিস? তোর গলা তো আমি চিনতে পারছি না। চিবিয়ে চিবিয়ে কথা বলছিস কেন? একটা জিনিস খেয়াল রাখবি, টেলিফোনে কথা বলার সময় যতটা সম্ভব মিষ্টি গলায় কথা বলবি। কারণটা ব্যাখ্যা করি। টেলিফোন কনভারসেশনের পুরোটাই অডিও, মুখ দেখা যাচ্ছে না, গলার স্বরটাই ভরসা। কাজেই সেই স্বরটা মিষ্টি হওয়া বাঞ্ছনীয়। কি আমার কথায় লজিক খুঁজে পাচ্ছিস? শ্যামা কিছু বলল না। সে স্বস্তি বোধ করছে, কারণ মুত্তালিব চাচার গলা স্বাভাবিক। তিনি হাসি মুখে কথা বলছেন। কোনো খারাপ সংবাদ থাকলে তিনি এমন হাসি মুখে কথা বলতেন না। হ্যালো শ্যামা। হ্যাঁ, শুনছি। এই টেলিফোন নাম্বার কি করে জোগাড় করলাম সেটা বলি। কী জন্য টেলিফোন করেছেন সেটা আগে বলুন। স্টেপ বাই স্টেপ বলি। তুই এত ছটপট করছিস কেন? মনে হচ্ছে পাবলিক টেলিফোন থেকে টেলিফোন করছিস। তোর পেছনে লম্বা লাইন, সবাই তোকে তাড়া দিচ্ছে। শোন শ্যামা। হ্যালো হ্যালো, শুনছি। আমি করেছি কি শোন। প্রথমে এশাকে বললাম, তোমার বোনের ডায়েরি ঘেঁটে দেখো তার কোনো বান্ধবীর নাম্বার লেখা আছে কিনা। সে একজনের নাম্বার দিল, ত্রিনা মেয়েটার নাম। আমি ত্রিনার বাসায় টেলিফোন করে এই বাড়ির নাম্বার নিলাম। বুঝেছিস? বুঝলাম, আপনার অনেক বুদ্ধি। এখন বলুন টেলিফোন করেছেন কেন? টেলিফোন করেছি এটা বলার জন্য যে বাসায় চলে আয়। আমি তোদের এখানকার ঠিকানা দিয়ে গাড়িও পাঠিয়ে দিয়েছি, এতক্ষণে গাড়ি পৌঁছে যাওয়ার কথা। বাসায় চলে আসবো? কেন? তোর বাবার শরীর খারাপ, বাথরুমে মাথা ঘুরে পড়ে গেছে। এখন ভালো, কিছুক্ষণ আগেও বিছানায় শুয়েছিল। এখন দেখে এসেছি বিছানায় বসা, লেবুর শরবত খাচ্ছে, সেকেন্ডে সেকেন্ডে শামা শামা করছে। এই জন্যই আমার মনে হলো তোর চলে আসাটা ভালো হবে। শ্যামা হতভম্ব গলায় বলল, চাচা আপনি কি বলছেন? আপসেট হবার কিছু নেই, তোর বাবা ভালো আছে। ডাক্তার এসে দেখে গেছে, বলেছে চিন্তার কিছু নেই। প্রেশার সামান্য বেশি, প্রেশার কমানোর ওষুধ দেওয়া হয়েছে, সিডেটিভ দেওয়া হয়েছে। আমি যতদূর জানি এখন নাক ঢেকে ঘুমাচ্ছেন। চাচা আমি আসছি। তোর কথা শুনে মনে হচ্ছে তুই টেনশনে মরে যাচ্ছিস। টেনশন করার মতো কিচ্ছু হয়নি, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। তোর মা শুরুতে খুব ভয় পেয়েছিল, এখন সামলে উঠেছে। তুই বরং এক কাজ কর, বাবাকে দেখে তারপর আবার বিয়ে বাড়িতে চলে যা। সাপ মরল, লাঠি ভাঙল না। স্নেক ইজ ডেড, স্টিক ইনট্যাক্ট। এত হাসছেন কেন? হাসির কি হলো? তোর টেনশন দেখে হাসছি। ভুল বললাম, টেনশন দেখতে পাচ্ছি না, শুধু ফিল করছি। আমার টেনশন করাটা কি হাস্যকর? হ্যাঁ হাস্যকর। ছোটোখাটো ব্যাপারে যদি এত টেনশন করিস, বড় ব্যাপারগুলো কিভাবে সামাল দিবি? চাচা আমি রাখি। এখন টেলিফোন রেখে কি করবি? গাড়ি তো এখনো পৌঁছায়নি, ততক্ষণ কথা বল। চাচা আমার কথা বলতে ইচ্ছা করছে না। শ্যামা টেলিফোন রেখে দ্রুত নিচে নেমে গেল। মোত্তালিব চাচার গাড়ি এখনও আসেনি। গাড়ির ড্রাইভার যদি বাসা চিনে আসতে না পারে,
আচ্ছা, সে কি আতাউরকে টেলিফোন করে আসতে বলতে পারে না? আতাউর তাকে বেবি ট্যাক্সি করে পৌঁছে দেবে। এতে নিশ্চয়ই দোষের কিছু নেই। শামা আতাউরের নাম্বার ডায়াল করল। টেলিফোন আতাউরই ধরল। আগের বারের মতো অন্য কেউ ধরল না। শামাকে নানান ভনিতা করে আতাউরকে চাইতে হলো না। শামা হ্যালো বলতেই আতাউর বলল, এশা, তোমার খবর কি? দেখলে আমি কেমন গলা চিনি? আমার সঙ্গে একবার মাত্র কথা বলেছ, আর আমি গলা মুখস্থ করে রেখে দিয়েছি। শামা হকচকিয়ে গেল। এশা প্রসঙ্গটা তার মাথায় একেবারেই ছিল না, অথচ থাকা উচিত ছিল। সে বোকা না, সে বুদ্ধিমতী। এশা, হ্যালো বলেই চুপ করে গেলে কেন? কোত্থেকে টেলিফোন করছো? আমাদের বাড়িওয়ালা চাচার বাসা থেকে করছি। আপনি কেমন আছেন? ভালো আছি। তোমার বুদ্ধিমতো দোকানটায় গিয়েছিলাম। তোমার আপা বুঝতেই পারিনি যে পুরো ব্যাপারটা সাজানো। আমার তো মনে হচ্ছে আপনি একটু বেহায়া টাইপ। আপার সঙ্গে হুড়হুড় করে বাসায় চলে এলেন, দুপুরে খাওয়া দাওয়া করলেন। আশ্চর্য তো। কাজটা খুবই বেহায়ার মতো করেছি, কিন্তু আমার একটুও খারাপ লাগছে না। মাই গড, আপনি যেভাবে কথা বলছেন তাতে তো মনে হচ্ছে আপনি আবার প্রেমে পড়ে গেছেন। তুমি যেভাবে কথা বলছো তাতে মনে হচ্ছে প্রেমে পড়াটা অপরাধমূলক। অবশ্যই অপরাধমূলক। যে মেয়ের সঙ্গে বিয়ে ঠিকঠাক, তার প্রেমে পড়াটা অপরাধ। অপরাধ কেন? বিয়ে ঠিকঠাক হওয়া মেয়ের প্রেমে পড়া মানে লাইসেন্স করে প্রেমে পড়া। তুমি তো খুবই গুছিয়ে কথা বলো। আমি গুছিয়ে কথা বলি টেলিফোনে, সামনাসামনি আমি একেবারেই কথা বলতে পারি না। আচ্ছা শুনুন, আপা কি আপনাকে মাকড়সার ধাঁধাটা জিজ্ঞেস করেছে? মাকড়সার কোন ধাঁধা? আপার একটা মাকড়সার ধাঁধা আছে। ওই ধাঁধাটা সে সবাইকে জিজ্ঞেস করে। আপনাকেও জিজ্ঞেস করবে। আপনার বুদ্ধি টেস্ট করার জন্য জিজ্ঞেস করবে। ধাঁধার উত্তর দিতে না পারলে আপনার মন খারাপ হবে। সে ভেবেই নেবে আপনার বুদ্ধি কম। আমি পারবো না, এমনিতেই আমার বুদ্ধি কম, ধাঁধার বুদ্ধি আরও কম। মাকড়সার ধাঁধাটা আপনি পারবেন, কারণ আমি উত্তরটা শিখিয়ে দিচ্ছি। উত্তরটা হলো, মাকড়সা দু রকমের সুতা দিয়ে জাল বানায়। এক রকমের সুতায় থাকে আঠা লাগানো, আরেক রকমটায় আঠা থাকে না। যে সুতায় আঠা লাগানো থাকে না, মাকড়সা তার উপর দিয়ে হাঁটে বলে সে জালে আটকে যায় না। আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি কি বলছো? আপনি তো ধাঁধাটা জানেন না, শুধু উত্তরটা জানেন, এই জন্য কিছু বুঝতে পারছেন না। বুঝতে না পারলেও ক্ষতি নেই, উত্তরটা জেনে রাখুন। আচ্ছা শুনুন, আমি রাখি। শামা টেলিফোন নামিয়ে ঘর থেকে বের হলো, আর তখনই তার সব বান্ধবীরা সিঁড়ি দিয়ে নামল। বান্ধবীদের সঙ্গে মিস্টার হুক্কা আছেন, শাহানা ম্যাডামও আছেন। সবাই তাকিয়ে আছে তার দিকে। মিস্টার হুক্কা কঠিন গলায় বলল, এক্সকিউজ মি, আপনার বান্ধবীরা বলছে আপনি আমার চশমা আপনার হ্যান্ডব্যাগে লুকিয়ে রেখেছেন। কাজটা ঠিক করেননি। যোগ ভালো, বাট নট অ্যাট দ্য এক্সপেন্স অফ সামওয়ান। শামা বলল, আমি আপনার চশমা লুকিয়ে রাখিনি। ত্রিনা বলল, তোর হ্যান্ডব্যাগ খুলে দেখিয়ে দে না, হ্যান্ডব্যাগে কিছু নেই, এত কথার দরকার কি? ত্রিনা মুখ চেপে হাসছে। শামার বুক ধক করে উঠল। সে এখন পুরোপুরি নিশ্চিত যে হ্যান্ডব্যাগে ভদ্রলোকের চশমা আছে, ত্রিনা এক ফাঁকে লুকিয়ে রেখেছে। শামা হ্যান্ডব্যাগ খুলে চশমা বের করল। তার চোখে পানি এসে যাচ্ছিল। সে অনেক কষ্টে চোখের পানি আটকে বলল, আই এম সরি। ভদ্রলোক চশমা নিতে নিতে বললেন, কিছু কিছু অপরাধ আছে শুধু সরিতে কাটা যায় না। যাই হোক, আমি আপনার সরি গ্রহণ করছি। আপনাকে একটা ছোট্ট উপদেশ দেওয়ার ইচ্ছা ছিল, দিচ্ছি না, কারণ আমার মনে হয় না আপনার সঙ্গে আমার আবারও দেখা হবে।
রাত 9টা। এতক্ষণে মন্টু 2টা চ্যাপ্টার পড়ে ফেলতে পারত। এখনও সে বই নিয়ে বসতেই পারেনি। একবার বসেছিল, বই খোলার আগেই টপ করে দেওয়াল থেকে একটা টিকটিকি বইয়ের ওপর পড়েছে। টিকটিকি বইয়ের ওপর পড়া খুব অলক্ষণ। সে বই বন্ধ করে উঠে পড়েছে। অলক্ষণের সময় পার করে সে আবার পড়তে বসবে, তাছাড়া মনও বসছে না। বাবার জন্য খুব অস্থির লাগছে। বড় আপা অবশ্যই চলে এসেছে। অস্থির ভাবটা এখন অনেকখানি কমেছে। আপা মেয়ে মানুষ, সে কী বা করবে। তারপরও মন্টুর মনে হলো আপা ঘরে থাকা মানেই অনেক কিছু। মন্টু একটু পরপরই দরজা ধরে দাঁড়াচ্ছে, বাবাকে দেখেই চলে যাচ্ছে। তার উপর দিয়ে সন্ধ্যার পর থেকে একের পর এক ঝামেলা যাচ্ছে। তাকেই ডাক্তার থেকে আনতে হয়েছে, চাইনিজ রেস্টুরেন্ট থেকে স্যুপ আনতে হয়েছে, তাকেই ওষুধ আনতে হয়েছে। আব্দুর রহমান সাহেব খুব বিব্রত বোধ করছেন। তার লজ্জাও লাগছে, সবাইকে দুশ্চিন্তায় ফেলে দেওয়ার লজ্জা। তিনি পরিবারের প্রধান, তার কর্তব্য সবাইকে দুশ্চিন্তা মুক্ত রাখা। বড় মেয়েটা শখ করে বান্ধবীর বিয়েতে গিয়েছিল, তাকে চলে আসতে হয়েছে। মেয়েটার মনটা নিশ্চয়ই খুব খারাপ। শ্যামা বলল, বাবা স্যুপটা খাও, ঠান্ডা হয়ে যাবে। স্যুপ থেকে মুরগি মুরগি গন্ধ আসছে, ভাতের মাড়ের মতো একটা জিনিস। তার ওপর লতা পাতা ভাসছে, দেখেই অভক্তি লাগছে। তারপরও মেয়ের মুখের দিকে তাকিয়ে তিনি 1 চামচ স্যুপ মুখে দিলেন। শ্যামা বলল, স্যুপটা খেতে ভালো লাগছে না? তিনি বললেন, খারাপ না। তাহলে খাও, চামচ হাতে নিয়ে বসে আছো কেন? তিনি পরপর কয়েক চামচ স্যুপ মুখে দিলেন। শ্যামা বলল, শরীরটা কি আগের চেয়ে ভালো লাগছে? একটু ভালো না অনেকখানি ভালো? অনেকখানি ভালো। স্যুপ খেয়ে শুয়ে পড়ো। আব্দুর রহমান সাহেব আরও 1 চামচ স্যুপ মুখে দিলেন। ভক করে মুরগির গন্ধ নাকে লাগল। শরীর কেমন যেন মোচড় দিচ্ছে, বমি হয়ে যেতে পারে। তিনি বমি আটকাবার চেষ্টা করলেন। তার শরীরের কলকবজা ভালো না। একবার বমি শুরু হলে বাড়িতে আবারও হইচই শুরু হবে। মন্টুর পড়া হবে না। পরীক্ষার আগের রাতের রিভিশনটা 1 মাসের পড়ার সমান। কাল তার পরীক্ষা, মনেই ছিল না। স্যুপ খাওয়াটা বন্ধ করতে হবে। মেয়ে এমন আগ্রহ নিয়ে খেতে বলছে, তিনি নাও করতে পারছেন না। মন্টু দরজা ধরে আবারও এসে দাঁড়িয়েছে। তিনি চোখের ইশারায় ছেলেকে কাছে ডাকলেন। মন্টু এগিয়ে এলো। রিভিশন শেষ হয়েছে? না। আমার শরীর ভালো আছে, আমাকে নিয়ে মোটেও চিন্তা করবি না। হাত মুখ ধুয়ে বই খাতা নিয়ে বসে যা। রাত 2টো পর্যন্ত পড়বি। 2টোর পর ঠান্ডা পানিতে হাত মুখ ধুয়ে শুয়ে পড়বি। পরীক্ষার আগের রাতের রিভিশন যেমন দরকার, ঘুমটাও ঠিক তেমনই দরকার। 2টার ইম্পর্টেন্সই সমান সমান, 50-50, বুঝতে পারলি? মন্টু মাথা কাত করল। শ্যামা বলল, তোমার উপদেশ দেওয়ার কোনো দরকার নেই বাবা, তুমি স্যুপটা শেষ করো, ঠান্ডা হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না। আব্দুর রহমান সাহেব নিচু গলায় বললেন, আমি আর খাবো না, বমি আসছে। বাতি নিভিয়ে দিয়ে তুই চলে যা, আমি শুয়ে থাকব। মাথায় হাত বুলিয়ে দিই? দরকার নেই। তোমার কি ঘুম পাচ্ছে? ঘুম পেলে মাথায় হাত না বোলালেই ভালো। ঘুমের সময় মাথায় হাত বোলালে ঘুম কেটে যায়। শ্যামা বাবার ঘরের বাতি নিভিয়ে রান্নাঘরের দিকে গেল। সুলতানা রান্নাঘরে রুটি বানাচ্ছেন। শ্যামা মার পাশে বসতে বসতে বলল, রুটি বানাচ্ছ কেন? তোর বাবাকে দেব। বাবা শুয়ে পড়েছে, কিছু খাবে না। আজ সারাদিন কিচ্ছু খায়নি। অফিসে শুধু একটা কলিজার সিঙাড়া খেয়েছিল, টিফিন বক্স খুলেও দেখেনি। এই বয়সে বাবার কলিজার সিঙাড়া খাওয়া একেবারেই ঠিক না। পচা বাসি কলিজা দিয়ে সিঙাড়া বানায়। সুলতানা মেয়ের দিকে তাকিয়ে বললেন,
তুই কি বিয়েবাড়ি থেকে খেয়ে এসেছিস? শ্যামা না সূচক মাথা নাড়ল। তাহলে হাত মুখ ধুয়ে আয়। রুটি খা, নাকি ভাত খাবি? রুটি খাবো, গরম গরম রুটি দেখে লোভ লাগছে। সুলতানা বললেন, তোর বান্ধবীর বিয়ের অনুষ্ঠান কেমন জমেছে? খুব জমেছে, নানান ধরনের মজা হচ্ছে। কি হচ্ছে বল শুনি। বলতে ইচ্ছে করছে না, বড় মানুষদের বড় মজা। ওরা কি খুবই বড় লোক? বড় লোক মানে? হুলস্থুল বড় লোক। মীরাদের বাড়ির প্রতিটি ঘরে এসি আছে, আমার ধারণা কাজের মেয়েদের ঘরেও আছে। বলিস কি? কথার কথা বলছি, কাজের মেয়ের ঘরে তো আর এসি থাকবে না। বড় লোকেরা যা করে নিজেদের জন্য করে, অন্যের জন্য করে না। মীরার বাবা কি করেন? ইন্ডাস্ট্রি আছে, মাছের ব্যবসা আছে, আরও কি কি যেন আছে। শ্যামা একটা রুটি নিয়ে খেতে শুরু করলো। সুলতানা বললেন, শুধু শুধু রুটি খাচ্ছিস কেন? তরকারি দিয়ে খা। ডিম একটা ভেজে দেব, ডিম দিয়ে খাবি? সবুজ শাড়িতে তোকে যে খুব সুন্দর দেখাচ্ছিল, এই কথা কেউ বলেনি? না, বলেনি। সুলতানা বললেন, কুমারী মেয়েদের সেজেগুজে বিয়েবাড়িতে যাওয়াটা ভালো, অনেকের চোখে পড়ে, সম্বন্ধ আসে। সুলতানা মাথা নিচু করে লজ্জিত ভঙ্গিতে হাসতে হাসতে বললেন, তোর বয়সে আমি যতবার কোনো বিয়েবাড়িতে গিয়েছি ততবার বিয়ের সম্বন্ধ এসেছে। এর মধ্যে একটা এসেছিল প্লেনের পাইলট। পাইলটের সঙ্গে বিয়ে হলো না কেন? বিয়ে হলে তো প্লেনে করে তুমি দেশে বিদেশে ঘুরে বেড়াতে। বিয়ে কপালের ব্যাপার, কপালে লেখা ছিল তোর বাবার সঙ্গে বিয়ে হবে, তাই হয়েছে। আমার কপালে লেখা খাতাউড়ের সঙ্গে বিয়ে হবে, কাজেই যত সেজেগুজেই বিয়েবাড়ি যাই না কেন, আমার কপালে খাতাউড়, তাই না মা? খাতাউড় সাহেব যে দুপুরবেলায় বাসায় এসেছিল, এটা কি বাবাকে বলেছ? না। বলনি কেন? আছে একটা সমস্যা। কি সমস্যা? পরে শুনবি। পরে শুনবো কেন, এখন বলো। সুলতানা ছোট নিঃশ্বাস ফেলে বললেন, তোর বাবার ইচ্ছা না ছেলেটার সঙ্গে তোর বিয়ে হোক। তার যে শরীরটা খারাপ করেছে, এই সব ভেবেই করেছে। তার মানে? তোর বাবা আজ দুপুরে ছেলেটার সম্পর্কে খুব একটা খারাপ খবর পেয়েছে, তখনই তার শরীরটা খারাপ করেছে। এত আশা করেছিল, হঠাৎ একটা ধাক্কার মতো খেয়েছে, অফিসেই বমিটমি করেছে। খারাপ খবরটা কি? আমাকে কিছু বলেনি। তোর বাবাকে তো তুই চিনিস, একবার যদি সে ঠিক করে কিছু বলবে না, পেটে বোমা মারলেও বলবে না। খারাপ খবর যেটা বাবা শুনেছেন সেটাও তো ভুল হতে পারে। বিয়ের সময় প্রায় মিথ্যা খবর রটানো হয়। তোর বাবা বলেছেন খবর মিথ্যা না। শ্যামা তাকিয়ে আছে। সুলতানা মেয়ের দৃষ্টির সামনে বসে থাকতে পারলেন না। তিনি উঠে দাঁড়ালেন। এশার ঘরে একবার যেতে হবে। মেয়েটা সন্ধ্যা থেকে দরজা বন্ধ করে শুয়ে আছে, তার মাইগ্রেনের ব্যথা উঠেছে। স্বামীকে দেখতে গিয়ে মেয়ের দিকে তাকানো হয়নি। প্রথমে তিনি স্বামীর ঘরে উঁকি দিলেন। মানুষটা ঘুমাচ্ছে, মনে হচ্ছে আরাম করেই ঘুমাচ্ছে। আরামের ঘুমের সময় মানুষ হাত পা গুটিয়ে ছোট হয়ে যায়, বেআরামের ঘুমের সময় মানুষ সরল রেখার মতো সোজা হয়ে থাকে। সুলতানা ছেলের ঘরে গেলেন। বেচারা পড়ার আজ অনেক ক্ষতি হয়ে গেছে। তিনি ঠিক করলেন মন্টু যতক্ষণ পড়বে তিনি পাশে বসে থাকবেন। তার এই ছেলেটা বোকা টাইপ ছেলে। ছোটবেলায় এত বোকা ছিল না, যত দিন যাচ্ছে বুদ্ধি মনে হয় ততই কমছে। পড়তে পড়তে সে ঘুমিয়ে পড়ে, ধাক্কা দিয়ে জাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে পড়তে শুরু করে। এই ছেলের পড়াশোনা হবে বলে মনে হয় না। পরীক্ষা দিয়ে ফেল করবে, আবার দেবে, কোনো বছর দেবে, কোনো বছর দেবে না। এই করতে করতে বয়স হয়ে চেহারায় লোক লোক ভাব আসবে,
তখন কোনো দোকান টোকানে গিয়ে বসিয়ে দিতে হবে। মন্টুর মতো ছেলেরা খুব ভালো দোকানদার হয়। টেবিলে বই খোলা। মন্টু বইয়ে মাথা রেখে আরাম করে ঘুমাচ্ছে। ঘাড়ের ওপর মশা, রক্ত খেয়ে ফুলে আছে। মন্টুর কোনো বিকার নেই। সুলতানা ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন। ছেলেকে ঘুম থেকে তুলতেই সে পড়তে শুরু করবে। ঘুমিয়ে পড়ার আগ মুহূর্তে যেখানে পড়া শেষ করেছিল সেখান থেকে শুরু করবে। কিছুক্ষণ ঘুমাক। তিনি এশার ঘরের দিকে রওনা হলেন। খুব সম্ভব এশাও ঘুমাচ্ছে। মাইগ্রেনের ব্যথা প্রবল হলে এশা কয়েকটা ঘুমের ওষুধ খেয়ে ফেলে। ব্যথা কমে যায়, কিন্তু ঘুম থেকে যায়। এশার ঘরের দরজা ভেজানো। সুলতানা দরজার পাশে দাঁড়াতেই এশা বলল, ভেতরে এসো মা। সুলতানা ঘরে ঢুকলেন। এই গরমে এশা চাদর গায়ে শুয়ে আছে, তার চোখ লাল। সুলতানা বললেন, মাথা ব্যথার অবস্থা কি? এশা বলল, অবস্থা ভালো। কমেছে? না। তাহলে ভালো বলছিস কেন? আমার মাথা ব্যথার প্রসঙ্গটা এখন বাদ থাকুক। মা, আসল ঘটনা আমাকে বলো। আবার বিয়ে বাতিল হয়ে গেছে? হুম। ফোনা, পরিষ্কার করে বলো, বাবা কি বিয়ে বাতিল করে দিয়েছেন? ছেলেকে বলেছেন? সরাসরি ছেলেকে বলেনি, তার চাচাকে আর বড় বোনকে খবর দেওয়া হয়েছে। ছেলের অপরাধটা? আমি জানি না, তোর বাবা কিছু বলেনি। কাজটা ঠিক করলে না মা। হুট করে বিয়ে ঠিক করা, আবার হুট করে বাতিল। বিয়ে তো প্লে অ্যান্ড ডাস্ট না। প্লে অ্যান্ড ডাস্ট কি? প্লে হচ্ছে খেলা, আর ডাস্ট হচ্ছে ধুলা। প্লে অ্যান্ড ডাস্ট হলো খেলাধুলা। মা, এখন আমার ঘর থেকে যাও। তোমার পাথরের মতো মুখ দেখে আমার মাথা ধরা ছেড়ে যাচ্ছে। শেষ হলো গল্পের দ্বিতীয় পর্ব। গল্পের পরবর্তী অংশ পরবর্তী পর্বে।